বন্ধুরা, গল্প শুরু হয় সাউথ কোরিয়ার একটি রাজনৈতিক দলের মিটিংকে দেখিয়ে। আর এই রাজনৈতিক দলটির লিডার হলো জুসাং। বন্ধুরা, জুসাং কিন্তু 3বার মেয়রের পদে জনগণের ভোটে নির্বাচিত হয়েছিল, আর এইবার সে আবারও নির্বাচনে নেমেছে। তার এই সাফল্যের পিছনে একটি বড় কারণও রয়েছে। সে যে রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করেছিল সেটা আসলে তার দাদি তৈরি করেছিলেন। তার দাদিকে এখনও মানুষ একজন সেরা সৎ রাজনীতিবিদ হিসেবে স্মরণ করে, কারণ তিনি আসলে একজন সৎ রাজনীতিবিদ ছিলেন এবং জনগণের কল্যাণের জন্য সারা জীবন কাজ করেছেন। আর এখন পর্যন্ত ওনার মতো সৎ নিষ্ঠাবান রাজনীতিবিদ অন্য কেউ হয়ে উঠতে পারেনি। তাই ওনাকে মানুষরা এখনও ভালোবাসত এবং স্মরণ করত। ওনাকে রাজনৈতিক দলের আদর্শ মনে করা হয়। তবে বন্ধু, ওনার মতো একজন আদর্শ মানুষের নাতনি হয়েও জুসাং ছিল ধান্দাবাজ বাটপার এক রাজনীতিবিদ। সে প্রতিবার জনগণের উন্নয়নের মিথ্যা আশা দিয়ে ভোট নিত এবং পরে তা কিছুই করত না। আর প্রতিবার সে তার দাদির নাম বিক্রি করে করে জনগণ থেকে ভোট নিত। তো বন্ধুরা, যাই হোক, এবার সে যেহেতু আবার নির্বাচনে নেমেছে, তাই সাংবাদিকদের ঘুষ খাইয়ে তার উপর একটি ডকুমেন্টারি চালাচ্ছিল, যাতে জনগণের কাছে তার ইমপ্রেশন ভালো হয়ে যায়। এরপর সে তার রাজনৈতিক দলের প্রচারণা চালানোর জন্য বেরিয়ে পড়ে। সে জনগণের সাথে হাত মিলিয়ে তাদের সাথে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে ভোট চাইছিল। আর বন্ধুরা, সে জনগণকে মাখন লাগিয়ে মিথ্যা কথা বলেই যাচ্ছিল। তার মুখ দিয়ে যেন মিথ্যা কথার বন্যা বয়ে যাচ্ছিল। তবে আজ তার প্রতিপক্ষ দলের সাথে একটি টক শো ছিল, তাই সে জনগণদের সাথে দেখা সাক্ষাৎ আজকের মতো শেষ করে সেই টক শোতে চলে যায়। বন্ধুরা, তার প্রতিপক্ষ দুটি দল ছিল। তাদের মধ্যে এক প্রতিপক্ষের নাম ছিল সিনজু, আর অন্য আরেকজন হলো নামসাং। এই টক শোতে কথা বলতে বলতে তার প্রতিপক্ষরা তাকে তার ধান্দাবাজ রাজনীতি সম্পর্কে বলছিল এবং 3বার বিজয়ী হওয়ার পরেও সে যে জনগণের কোনো প্রতিশ্রুতি রাখেনি সে সম্পর্কে বলছিল। তখন জুসাং তাদের সাথে পেরে না ওঠায় সে তার চরমস্ত্র চালিয়ে দেয়। সে তার দাদির ইতিহাস তখন বলতে শুরু করে, আর এসব বলতে বলতে সে কান্নার অভিনয় করছিল। আর তার দাদি যেহেতু আসলে একজন ভালো মানুষ ছিল, তাই জনগণ ওনার কথা শুনে ইমোশনাল হয়ে যায়। তবে যাই হোক, এইসব কিছু করে এই টক শো এর ফোকাস নিজে নিয়ে নেয়। এরপর টক শো শেষ করে সে একটি ডিনার যায়। তবে বন্ধু, আমরা এখানে দেখতে পাই তার যে রাজনৈতিক 2জন প্রতিদ্বন্দ্বী ছিল, তাদের মধ্যে একজনের নাম যে নামসাং ছিল, সে তার সাথে বসে ডিনার করছে। আসলে সে জুসাংয়ের থেকে 3বার ইলেকশনে হেরে যাওয়ার পর সে বুঝে গিয়েছে সে জুসাংয়ের সাথে জিততে পারবে না, তাই সে তার সাথেই হাত মিলিয়ে নিয়েছে এবং তার দল জুসাংয়ের দল থেকে বিভিন্ন সুবিধা নিয়ে থাকে। আর এমনিতে লোকজনদের সামনে প্রতিদ্বন্দ্বিতার অভিনয় করে চলে, যাতে কারোর সন্দেহ না হয় যে সে জুসাংয়ের সাথে হাত মিলিয়েছে। কিছুক্ষণ আগে টক শোতে সে যে প্রশ্নগুলি জুসাংকে করছিল তা আগে থেকেই প্ল্যান করা ছিল। আর এখানে আরেকজন ব্যক্তি ছিল যার নাম মিস্টার কিম। সে রাজনৈতিক বিভিন্ন পরামর্শ জুসাংকে দিয়ে থাকে, বলতে পারেন জুসাংয়ের একজন রাজনৈতিক গুরু। এরপর তারা ডিনার শেষে গান বাজনা শুরু করে। জুসাং বেশ জোশে এসে এখন গান গেয়ে নাচতে থাকে, সাথে তার এই 2 চামচারাও তার সাথে নাচ করছিল। তবে বন্ধুরা, আমরা দেখতে পাই এখানে একটি বাঘের পেইন্টিংয়ের চোখ নড়ছে। আসলে কেউ এখানের কার্যকলাপ ক্যামেরা দিয়ে ভিডিও করে নিয়েছে। যে লোকটি ভিডিওটি করেছিল এরপর সে অন্য এক রিপোর্টারকে দিচ্ছিল। তবে এই বিষয়টি জুসাংয়ের ম্যানেজার, যার নাম পার্ক, সে দেখতে পায়। তখন সে তাড়াতাড়ি রিপোর্টারটিকে ধরার জন্য যায়, কারণ সেই ভিডিওটিতে জুসাং তার প্রতিপক্ষ দলের লিডারের সাথে নাচ করছিল। আর এই ভিডিওটি লিক হয়ে গেলে জুসাংয়ের বাটপারগিরি সম্পর্কে সবাই জেনে যাবে। সেই রিপোর্টার গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছিল। পার্ক মোবাইল দিয়ে গাড়ির নাম্বারের ছবি তুলতে যায়, তবে সেলফি উঠে যায়, কারণ তার মোবাইলে সামনের ক্যামেরা অন ছিল। তবে দূর থেকে আবছা আবছা দেখে সে গাড়িটির নাম্বার মুখস্থ করে নেয়। এই বিষয়টি সে জুসাংকে জানায়। এতে সে এবং দলের অন্যরাও আতঙ্কিত হয়ে যায়। এরপর দিন দেখা যায় জুসাংয়ের একটি নির্বাচনী ক্যাম্পেইন ছিল। জুসাং কালকের ঘটনার জন্য আতঙ্কিত ছিল। স্টেজের মধ্যে বারবার সে পার্ককে ইশারা দিয়ে পরিস্থিতির ব্যাপারে জিজ্ঞাসা করছিল। সে ভাবতে থাকে আজকে তার ধান্দাবাজ ক্যারেক্টার সম্পর্কে সবাই জেনে যাবে। এখন আমরা সেই রিপোর্টারটিকে দেখতে পাই যে কিনা কাল রাতে সেই ভিডিওটি করে পালিয়েছিল। সে একটি পার্কিং এরিয়া থেকে যাওয়ার সময় তার গাড়িটিকে একটি মহিলা ইচ্ছা করে ধাক্কা দেয়। মহিলাটি হঠাৎ তখন তাকে বলে, আমি তোমাকে তোমার ক্ষতিপূরণ হিসেবে একটি BMW গাড়ি তোমাকে দিব, তবে তোমাকে কাল রাতের করা সেই জুসাংয়ের ভিডিওটি ধামাচাপা দিতে হবে। আর তুমি যার কাছে এই ভিডিওটি বিক্রি করবে সে তোমাকে কিছু টাকাই দিবে, কিন্তু BMW গাড়ি তো আর দিবে না।
বিএমডাব্লিউর কথা শুনে সেই রিপোর্টার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। আসলে বন্ধুরা, এই মহিলাটি সেই মিস্টার কিমের লোক। অন্যদিকে মিস্টার কিম জুসাংয়ের প্রচারণায় যায় এবং তাকে চুপটি করে বলে, আমি বিএমডাব্লিউর গাড়ির বদলে তোমার সেই ভিডিওর ব্যাপারটি আমি ধামাচাপা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই বিপদ থেকে বের হতে পেরে সে এখন স্বস্তি পায়। সে তখন খুশিতে হুঁশহারা হয়ে যায়। সে মিস্টার কিমকে তার পিঠে তুলে নাচতে থাকে। এরপর রাতে বাসায় যাওয়ার সময় লোকদের সাথে মিষ্টি কথা বলে ভোট চাইছিল। এরপর এখানে আমরা জুসাংয়ের স্বামীকে দেখতে পাই, যার নাম মানসিক। তারা দুজনে মিলে তাদের বাসায় চলে যায়। তবে এখানে আমরা দেখতে পাই সে এত বড় রাজনীতিবিদ হওয়ার পরেও তার ঘরটি ছিল স্বাভাবিক লোকজনদের মতো ছোট। তবে বন্ধুরা, এটিও জুসাংয়ের একটি চাল। এত বড় রাজনীতিবিদ হওয়ার পরেও স্বাভাবিক মানুষদের মতো জীবনযাপন করে থাকছে। এটিও তার ইমপ্রেশন ভালো করে জনগণদের সামনে। তবে একটু পর তারা স্বামী স্ত্রী মিলে লুকিয়ে সেখান থেকে একটি বড় বিলায় চলে যায়। আসলে এটি হলো তাদের আসল ঘর। এখানে তারা আলিশানভাবে থাকত এবং আরামায়েশ করত। তবে একসময় জুসাংয়ের কাছে একটি কল আসে। ফোনের ব্যক্তিটি তাকে একটি জায়গায় আসতে বলে। তখন সে পার্ককে সাথে নিয়ে জঙ্গলের মধ্যে একটি জায়গায় যাচ্ছিল। এরপর গাড়ি থেকে নেমে তারা জঙ্গলের মধ্যে একটি ছোট ঘরে চলে যায়। এখানে একটি বৃদ্ধ মহিলা তাকে কথা বলার জন্য ডেকেছিল। তবে বন্ধুরা, আমরা দেখতে পাই এটি আর কেউ নয়, এটি হচ্ছে তার দাদি, যিনি কিনা ছিলেন সৎ নিষ্ঠাবান একজন রাজনীতিবিদ। তবে তিনি মারাই যাননি। জুসাং সকলের কাছে তার দাদিকে মৃত বানিয়ে দিয়েছে, যাতে জনগণদের ইমোশনাল ব্ল্যাকমেল করে ভোট নিতে পারে। তবে তার দাদি জুসাংয়ের এইসবে বেশ বিরক্ত। সে তার সম্মান রক্ষার্থে এখনও চুপ রয়েছে। তার দাদি তাকে বলে, তুমি মিথ্যার আশ্রয়ে একদিন ফেঁসে যাবে। যখন আমি সৎ বিশ্বাসের সাথে রাজনীতি করতাম তখন লোকেরা আমাকে অনেক ভালোবাসত এবং এখনও আমাকে স্মরণ করে। তাই তোমারও সৎ পথে রাজনীতি করা উচিত এবং জনগণদের কল্যাণ করা উচিত। জুসাং বলে, তুমি সৎ হয়ে রাজনীতি করে কি করতে পেরেছ? তোমার তো শুধু এই জঙ্গলের মধ্যে এই ছোট বাড়িটাই আছে। যাই হোক, প্রথমে আমাকে এইবার ইলেকশনে জিততে দাও, এরপর আমি সৎ হয়ে যাব। তবে তার দাদি তার উত্তরে তাকে মিডল ফিঙ্গার দেখিয়ে দেয় এবং বলে, তোমার এই সেম কথা আমি 3 বছর ধরে শুনছি। তাই এবার যদি আমার কথা না রাখো তাহলে আমি নিজেই জনগণের সামনে চলে আসব আর তোমার ধান্দাবাজগিরি ছুটে যাবে। তবে জুসাং কোনো রকমে তার দাদিকে বুঝিয়ে আবার চলে আসতে থাকে। তবে চলে আসার সময় বৃষ্টির কাদায় পিছলে তার জুতা ছিঁড়ে যায়। তখন পার্ক তাকে সেখানে দাঁড়াতে বলে এবং তার জন্য জুতা ও ছাতা আনতে যায়। তবে জুসাং যে জায়গাটিতে এখন দাঁড়িয়েছিল সেটি মূলত পাহাড়ের একটি ছোট টেম্পল ছিল। সে তখন সেখানে বৃষ্টিতে দাঁড়িয়ে প্রার্থনা করছিল যাতে সে এবারের নির্বাচনে জিতে যায়। অন্যদিকে তার দাদিও প্রার্থনা করছিল তার নাতনি যেন শুধরে যায় এবং সৎ পথে চলে আসে। বন্ধুরা, তাদের এই দুইজনের প্রার্থনার মধ্যে হঠাৎ আকাশ থেকে বজ্রপাত হয়। এতে জুসাং অনেক ভয় পেয়ে যায়। তবে বন্ধুরা, এই ব্যাপারটি মনে রাখবেন, এখান থেকেই গল্প অন্য মোড় নিবে। এরপর দিন সকালে আমরা দেখতে পাই সে ঘুম থেকে উঠেছে। তার স্বামী মানসিক তখন তাকে বলে যে তার মা নাকি তার ব্যাপারে জিজ্ঞেস করেছে। জুসাং বলে, সেই ডাইনি বুড়ি আবার কি জিজ্ঞেস করেছে? এই শুনে তার স্বামী বলে, তুমি এইসব কি বলছো? উনি তোমার শাশুড়ি হন, তুমি উনার ব্যাপারে এরকম তো আগে কোনোদিন বলনি। আসলে বন্ধুরা, জুসাং তার শাশুড়ির ব্যাপারে এরকম বলতে চাইছিল না। তবে তার মনে তার শাশুড়ির প্রতি এই সত্য অনুভবটাই ছিল। সে নিজেই অবাক হয়ে যায় যে সে নিজের অজান্তে এই সত্য কথাটাই বলে ফেলেছে। আসলে বন্ধুরা, এইসব কিছু কাল রাতের তার দাদির প্রার্থনার ফল। যাই হোক, সে এটি নিয়ে তেমন আর ভাবে না। আর আজকে তার একটি টকশো ছিল, তাই সেটিতে চলে যায়। আর কিছুক্ষণ পর সেই টকশো শুরু হলে সেখানের উপস্থাপক বলে, আজকে আপনাদের কিছু গভীর প্রশ্ন করা যাক। এর উত্তরে জুসাং বলে, কতটা গভীর প্রশ্ন? মানে আমরা স্বামী স্ত্রী সপ্তাহে কতবার করি সেটা জানতে চান? এই শুনে রেডিওর সেখানের সবাই অবাক হয়ে যায়। সে নিজেও বুঝতে পারছিল না তার মুখ দিয়ে এসব কথা কিভাবে বেরিয়ে যাচ্ছে। উপস্থাপক বলে, আরে এইসব কি বলছেন? আমি তো বলতে চেয়েছিলাম আপনি কোন ধরনের বই পড়তে পছন্দ করেন। জুসাং বলে, আমি কি হাদারাম নাকি যে আমি বই পড়ব? আমি হলাম মেয়র, সব কিছু আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে পড়ে শোনায়। তার মুখ দিয়ে অনবরত আবল তাবল তার সব সত্য কথাগুলো বেরিয়ে যাচ্ছিল। তখন এক পর্যায়ে টকশোর ম্যানেজমেন্ট থেকে একটি গান চালিয়ে কোনো রকমে এই টকশো শেষ করে দেয়। তবে তার এই টকশোর কথাবার্তাগুলো ট্রেন্ডিংয়ে চলে আসে। এরপর তারা সবাই মিলে জুসাংয়ের এই সমস্যার কথা ভাবছিল। মানসিক বলে, তুমি তোমার এই অভদ্র কথাবার্তাগুলো বন্ধ করো।
আর তোমার পা থেকে দুর্গন্ধ আসছে, তোমার পাটা নামিয়ে রাখো। এর উত্তরে জুসাং বলে, নিজের গায়ের যে বাজে দুর্গন্ধ সেটা তোমার নাকে লাগে না? আর তুমি এত ভাব কেন দেখাচ্ছ? শুধু আমার টাকায় বসে বসে খাও, পচা বুড়ো বেকার মাল একটা। এই অপমান শুনে মানসিক এক পর্যায়ে চিৎকার করতে করতে সেখান থেকে চলে যায়। এরপর জুসাং তার অ্যাসিস্ট্যান্ট পার্ককে নিয়ে চলে যায় একটি লাইব্রেরিতে। আসলে সে তার দাদের জীবনী নিয়ে একটি বই লিখেছিল, আর বইটি কোরিয়াতে জনপ্রিয় বইয়ের তালিকার নাম্বার 1 সেলিং বই হয়েছিল। তাই সে সেটার জন্য একটা কনফারেন্স রেখেছে। পার্ক তাকে এবার বারবার বলছিল, আপনি এবার আপনার মুখ বন্ধ রাখবেন। এরপর কনফারেন্সের মধ্যে একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করে, আপনার বই নাম্বার 1 সেলিং হওয়ার কারণ কি মনে করেন আপনি? জুসাং বলে, এতে আর এমন কি, আমি অনেক পার্ট টাইম লোক ভাড়া করেছিলাম বইটি কেনার জন্য, তারাই তো আমার সব বই কিনে নিয়েছে, আর এই জন্যই তো আমার বই 1 নাম্বার সেলিং বই হয়েছে। তখন এই সত্য কথা ঢাকতে পার্ক হাসতে হাসতে বলতে থাকে, জুসাং ম্যাম আসলে অনেক ভালো মজা করতে পারেন। আরেকজন প্রশ্ন করে, আপনি রাজনীতিবিদ হয়েও এত ব্যস্ততার মাঝে এই বই কিভাবে লিখলেন? পার্ক তখন তাকে বারবার ইশারা দিয়ে বলতে থাকে মুখ বন্ধ রাখতে এবং প্রশ্ন এড়িয়ে যেতে। কিন্তু বন্ধুরা, সে কোনোভাবেই তার মুখে সত্য কথা বলা আটকে রাখতে পারছে না। সে বলে, আমার কাছে তো কোটি টাকা আছে, বইটি আমি লিখিনি, আমি $10,000 দিয়ে একজন ভালো রাইটারকে হায়ার করেছিলাম, সেই বইটা লিখে দিয়েছে। এই বলতে বলতে রাগে ক্ষোভে সে তার নকল চুলের উইগটিও খুলে ফেলে, আর তার মিথ্যা ঢাকতে পার্ক পাগলের মতো হাসতেই থাকে। তবে বন্ধু, এই ঘটনা দেশে পুরো ভাইরাল হয়ে গিয়েছে। এরপর সে কান্নাকাটি করতে শুরু করে। পার্ক বলে, ম্যাম মুখে একটু লাগাম দিন, এবারের নির্বাচনে আমাদের জিততে হবে, নির্বাচনের পরে আপনি আমাকে একটি গাড়ি কিনে দিবেন বলেছিলেন। তখন আবার জুসাং বলে ফেলে, হ্যাঁ গাড়ি কিনে দিব, তবে সেকেন্ড হ্যান্ড। এই শুনে পার্কের সিস্টেম পুরো উড়ে যায় এবং সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ে। এরপরে পার্ক তাকে তার বাড়িতে ছেড়ে আসে। তবে বাড়িতে গেলে দেখতে পায় সেখানে তার শাশুড়ি এসেছে। তখন তার মুখ দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, এই ডাইনি বুড়িটা এখানে কেন এসেছে? আমার মাথা খাওয়ার জন্য আসছে নাকি? এই কথা শুনে তার শাশুড়ি বলে, তুমি এইসব কি বলছো? জুসাং তখন তার মুখ জোরে চেপে ধরে, কারণ তার মুখ থেকে সত্যি কথাগুলো বেরিয়ে আসতে চাচ্ছিল। তবে এভাবে মুখ চেপে ধরাই এরা মনে করতে থাকে সে প্রেগনেন্ট হয়ে গিয়েছে, তাই তার বমি ভাব আসছে, আর এই ভেবে তারা অনেক খুশি হয়ে যায়। তবে জুসাং এক পর্যায়ে আর না পারতে বলে ফেলে, আপনার ছেলে কিছু পারলেই তো প্রেগনেন্ট হব, প্রেগনেন্ট কি আমি বাতাসে হব? তার শাশুড়ি বলে, আচ্ছা ঠিক আছে, আমি বুঝেছি, আমাদের খোলাখুলি এই বিষয়ে কথা বলা দরকার। এই খোলাখুলি কথা বলার কিছু সময় পরের দৃশ্যে আমরা দেখতে পাই তার শাশুড়ি লাশের মতো ঘর থেকে বেরিয়ে আসছে। তিনি বলতে থাকে, খোলাখুলি কথা বলতে গিয়ে আমি নিজে খুলে যাব তা তো ভাবিনি, এর আগে আমার মরণ কেন হলো না? অন্যদিকে এরা স্বামী স্ত্রী এই বিষয় নিয়ে মন খারাপ করেছিল। তবে জুসাং তার মনে চেপে রাখা তার শাশুড়ির প্রতি সব কথা বলে ফেলায় সে অনেক খুশি ছিল। মানসিক বলতে থাকে, আমি এই কোন বদমাইশ মাতাল মহিলার সাথে সংসার করছি। এরপর দিন জুসাং আবার মিস্টার কিমের সাথে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। কিন্তু বন্ধুরা, এখানেও মিথ্যা বলতে না পারার চক্করে কথা বলতে বলতে মিস্টার কিমকে সে পাগল বুড়ো গালে দিয়ে দেয়। তখন সে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সে বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছে এবং থেরাপিস্টের কাছে যাচ্ছে, এমনকি বন্ধুরা তান্ত্রিকের কাছেও গিয়েছে। তবে কোনো কিছুতেই সে তার মুখ দিয়ে সত্য বলা আটকাতে পারছে না, এমনকি 2কে 1 বলার মতো ছোট মিথ্যা কথাটাও সে বলতে পারছে না। তবে অনেক ভাবার পর পার্ক সিদ্ধান্ত নেয় তারা এই সমস্যা অন্যভাবে সামলাবে। তখন পার্ক এমন একজন ব্যক্তির কাছে যায় যিনি কিনা ছিলেন একজন প্রাক্তন রাজনীতিবিদ এবং স্ট্র্যাটেজিস্ট, এবং তিনি হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকেও গ্র্যাজুয়েট করেছেন, যার নাম ছিল মিস্টার লি। জুসাং তার পুরো সমস্যা ওনাকে খুলে বলে, আর এইসব শুনে মিস্টার লি তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এরপর তাদের রাজনৈতিক দলের সাথে ওনাকে পরিচয় করিয়ে দেয়া হয়। মিস্টার লি সকল ঘটনা পর্যবেক্ষণ করে বলে, জুসাংয়ের নির্বাচনী প্রচারণা একটু ভিন্নভাবে চালাতে হবে। তবে প্রথমে তিনি তার পরিচিত চেয়ারম্যান, মিলিটারি সদস্য এবং ফুটবলার দিয়ে জিসানের নির্বাচনে প্রচারণা চালায়। এরপর জুসাংয়ের সব নেগেটিভ ব্যাপারগুলোকে পজিটিভভাবে প্রচারণা করতে থাকে। তার দাদের সুনামকেও আরও ভালোভাবে কাজে লাগানো হচ্ছিল। আর পার্কও তাদের দলের কার্ড, খেলনা পিস্তল দিয়ে বিভিন্ন জায়গায় অনবরত ছড়িয়ে দিচ্ছিল। তবে বন্ধুরা, তার অন্য 2 প্রতিদ্বন্দ্বীর মধ্যে যে নামসাং ছিল, সে তার সাথে বিশ্বাসঘাতকতা করে তার দলের সাথে সম্পর্ক ভেঙে ফেলে এবং সে জুসাংয়ের বিরুদ্ধে বিভিন্ন কার্যকলাপ প্রচারণা করছিল।
আর এমনই একটি বড় জুসাংয়ের বিরুদ্ধে প্রচারণা সে করছিল, যেখানে একটি ট্রাকের মধ্যে থেকে বলা হচ্ছিল জুসাং তার ছেলেকে মিলিটারিতে পাঠানোর ভয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে এবং সেখান থেকে তাকে আর আনছে না। আসলে বন্ধুরা, কোরিয়াতে সব ছেলেদের 20 বছরের কাছাকাছি বয়সে মিলিটারিতে বাধ্যতামূলক সবাইকে যেতে হয়। সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ সবার জন্য এই নিয়ম সমান। তাই এখন জুসাং তার ছেলেকে বিদেশ থেকে নিয়ে আসতে মানসিককে পাঠায়। তার ছেলের নাম হলো ইয়ন। তবে তার ছেলে কোরিয়াতে ফেরত আসতে চাচ্ছিল না। মূলত সে মিউজিক এবং ড্যান্সিং করত। আর যদি তাকে কোরিয়াতে গিয়ে মিলিটারিতে যেতে হয় তাহলে বাধ্যতামূলকভাবে তার সেই লম্বা পাঙ্ক চুলগুলো কেটে ফেলতে হবে। তবে মানসিক তার ছেলেকে ধরে তার সেই লম্বা চুলগুলো কেটে দেয়। এরপর তার ছেলেকে কোনো রকমে এখানে নিয়ে আসে। জুসাং বলে, তোমাকে এখন আমার সম্মান রক্ষার্থে মিলিটারিতে জয়েন করতে হবে। ইয়ন বলে, এইসব কিছু আমার দ্বারা হবে না। জুসাং বলে, তুমি তোমার বাবার মতো অপদার্থ হয়েছ। আচ্ছা ঠিক আছে, তুমি যদি 1 বছর যাবৎ সেই মিলিটারি ট্রেনিং শেষ করে আসো, আমি তোমাকে $1,00,000 দেব। এই শুনে ইয়ন সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। তবে তখন মানসিক বলে, তোমার ছেলে যদি তোমাকে 1 বছর সহ্য করে $1,00,000 পায়, তাহলে আমারও তো কিছু পাওয়া উচিত। আমি তো তোমাকে সারা জীবন ধরে সইছি। এইসব শুনে সে এদের দুইজনকেই কেলানি দিতে শুরু করে। তখন তার শাশুড়ি গেটের সামনে এসে এইসব কিছু দেখে বলে, আজ বাপ বেটা দুজনেই মরবে। এরপর দিন রাজনৈতিক বিষয়ে কথা বলতে বলতে জুসাং মিস্টার লিকে একটি কথা বলে যে ইয়ন তার নিজের ছেলে না। তার আগের যে মা ছিল সে তাকে ছেড়ে অন্য এক ব্যক্তিকে বিয়ে করেছিল। আমি তার সৎমা। তবে আগামীকাল একটি প্রচারণায় তার ছেলেকে নিয়ে কিছু কথা বলতে হবে। সেখানে তার ও তার ছেলের সম্পর্ক নিয়ে কিছু কথা বলতে হবে। আর সে যেহেতু মিথ্যা বলতে পারে না, তখন অবশ্য তার মুখ ফসকে বেরিয়ে যাবে সে তার ছেলের আসল মা নয়। আসলে বন্ধুরা, সে ইয়নের সৎমা হলেও সে তাকে অনেক ভালোবাসত। আর আগামীকালকে যদি এই সত্য কথাটি সে বলে ফেলে তাহলে ইয়ন এই বিষয়টি জেনে অনেক কষ্ট পাবে। সে ঘরে গিয়ে ঠান্ডা বরফ পানির মধ্যে বসে থাকে, যাতে আগামীকাল সে কনফারেন্সে অসুস্থতার কারণে সে কথাটি বলতে না হয়। আগামীকাল সে কনফারেন্সে যখন সে এই বিষয়ে কথা বলছিল, তখন কাল রাত ঠান্ডা পানিতে বসে থাকার কারণে সে অসুস্থ হয়ে সেখানে পড়ে যায়। আর এইসব করে সে এই কথাটি বলা থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে একটি টিভিতে দেখতে পাই মিস্টার লি তার ও তার ছেলের সম্পর্কের বিষয়টি জনগণের কাছে প্রকাশ করে দিয়েছে। এতে সে ভীষণ রেগে যায়। সে মিস্টার লিকে তখন গালি দিচ্ছিল। এরপর হসপিটাল থেকে চলে যাওয়ার সময় অনেক মিডিয়া তাকে ঘিরে ধরে। পার্ক তাকে কোনো রকমে গাড়িতে তুলে দেয়। জুসাং মনে করছিল এই বিষয়টি জেনে তার ছেলে অনেক কষ্ট পেয়েছে। তবে বন্ধুরা, মিস্টার লি যে তার ছেলের বিষয়টি জনগণকে জানিয়ে দিয়েছিল, এতে জনগণের মধ্যে তার আরও ভালো ইমপ্রেশন তৈরি হয়েছে। মানে সে সৎমা হওয়া সত্ত্বেও সে তার ছেলেকে অনেক ভালোবাসে। জনগণ তাকে একজন আদর্শ মা মনে করছিল। তবে জুসাং তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যায় এবং তার ছেলের মন খারাপ কিনা জিজ্ঞেস করে। সে বলে, আমি তোমার সৎমা, তবে তাও আমি তোমাকে অনেক ভালোবাসি। তার ছেলে বলে, আমি মা হিসেবে তোমাকেই মানি। তবে এই বিষয়টি তো আমি আমার 8 বছর বয়স থেকে জানি। এই শুনে এরা দুইজন অবাক হয়ে যায়। তখন মানসিক তাকে জিজ্ঞেস করে, তুই কিভাবে জানলি? তখন ইয়ন বলে, বাবা, তুমি তো একবার মাতাল হয়ে ঘরে এসে আমাকে সব বলে দিয়েছিলে। তুমি বলেছিলে আমার মা নাকি অনেক সুন্দর ছিল, তাই আমি তার মতোই সুন্দর হয়েছি। এই শুনে জুসাং আবারও রেগে যায়। সে মানসিককে কেলানে দিয়ে সুইমিং পুলে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর দিন সে আবারও একটি কনফারেন্সে যায়। সে সবাইকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনারা বলুন তো, শহরের পার্ক এবং ওভারব্রিজ কে তৈরি করে দিয়েছে? একজন চিৎকার করে বলে, জুসাং তৈরি করে দিয়েছে। তবে তখনই সেখানে তার প্রতিদ্বন্দ্বী দলের নেত্রী সিনজু চলে আসে। সে বলে সেই পার্ক এবং ওভারব্রিজ তো বিমা কোম্পানি বানিয়ে দিয়েছিল। সেই বিষয়ে জনগণকে তো কিছু বলুন। আর সে নানা বিষয়ে কথা বলে জুসাংকে ফাঁসিয়ে ফেলছিল। আর জুসাং না চাইতেও তার মুখ দিয়ে সত্য কথাগুলো বের হয়ে যাচ্ছিল। তখন পার্ক সেখানে গান বাজিয়ে এই টপিকটি চেঞ্জ করার চেষ্টা করে। তবে সিনজু উল্টো তার মাইক দিয়ে সাউন্ড বাজিয়ে এসব থামিয়ে জুসাংকে আবারও প্রশ্ন করতে শুরু করে। পার্ক আর না পারতে সে বলে, এখানে বোম আছে, তাই তাড়াতাড়ি এখান থেকে সবাই চলে যান। তখন সেখানে গন্ডগোল লেগে যায়। আর এসব করে পার্ক কোনো রকমে জুসাংকে আবার বাঁচিয়ে নেয়। এরপর ঘরে গিয়ে তারা তাদের জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছিল দেশ ছেড়ে পালানোর জন্য। কারণ জুসাং যদি এভাবে সত্য কথা বলতে থাকে তাহলে তাকে জেলে যেতে হবে। তবে পরদিন মিস্টার লি বলে, আমার কাছে একটি মাস্টার প্ল্যান আছে। তিনি বলে, তুমি মিথ্যা বলতে পারছো না, সত্যি বলছো।
তবে আমরা তোমার সত্যিটাকেই মজার ছলে পরিবেশন করব, যাতে লোকেরা এটিকে হাস্যকরভাবে নেয়। এরপর শুরু হয় তুলকালাম প্রচারণা। জুসাং যে প্রথমে কিছু সত্যি কথা বলে ভাইরাল হয়েছিল, সেগুলোকে মিস্টার লি হাস্যকরভাবে লোকদের কাছে প্রচারণা করছিল, আর লোকেরাও সেগুলোকে মজার মনে করে সেগুলোকেই দেখছিল। আর জুসাং ট্রেন্ডিংয়ে চলে আসে। আর তার ছেলে ইয়ন যেহেতু গান বাজনা জানে, সেও গান বাজনা করে তার মায়ের রাজনৈতিক দলের প্রচারণা করতে থাকে। আর ইন্টারনেটে এইসব ব্যাপারগুলি অনেক ভাইরাল হয়ে যায়। এখানে সে সত্যভাবে বলে ফেলে, আমি আমার ছেলেকে মিলিটারিতে পাঠাতে চাইনি, তাই বিদেশে পাঠিয়ে দিয়েছিলাম। তবে পরিবেশটা এবং অন্য সব কিছু এমনভাবে ছিল, মানুষরাও এইসব দেখে হাসছিল এবং মজার ব্যাপার মনে করছিল। এরপর তাদের 3 রাজনৈতিক দল টকশোতে আবার কথা বলতে বসলে, তখন তার বিরোধী দলের নেতারা তার উপর খারাপ কাজের অভিযোগ তুলতে থাকে। জুসাং মজার ছলে তার সব অভিযোগগুলো স্বীকার করে নেয়, তবে জনগণ এসব কিছু পজিটিভ এবং ফানিভাবে নিচ্ছিল। এখানে একটি মজার কাণ্ড ঘটে। টকশোর মাঝখানে তার টয়লেট আসলে সে এখানেও সত্যি কথা বলে ফেলে যে তার বাথরুমে যেতে হবে। আর তার এইভাবে টকশো ছেড়ে বাথরুমে যাওয়ার বিষয়টিও ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয়ে যায়। আর লোকেরাও তার এসব কর্মকাণ্ড দেখে মজা পাচ্ছিল এবং তাকে মজার মানুষ মনে করছিল। জনগণও তাকে ব্যাপক সমর্থন করছিল। বন্ধুরা, সব কিছু মিলিয়ে কি মারাত্মক প্রচারণাটাই না হচ্ছিল। তবে বন্ধুরা, জুসাংদের তৈরি করা একটি ইউনিভার্সিটির পাশ দিয়ে যাওয়ার সময় একটি মহিলাকে সে দেখতে পায়, যে কিনা তার সন্তানের আত্মহত্যার জন্য সাইনবোর্ড দিয়ে প্রতিদিন সেই ইউনিভার্সিটির সামনে আন্দোলন করত। এটি দেখে জুসাংয়ের অনেক খারাপ লাগে। তবে আমরা অন্যদিকে জুসাংয়ের বাড়ির কাজের মেয়েকে দেখতে পাই। একজন সাংবাদিক সেই কাজের মেয়েকে টাকা দিয়ে জুসাংয়ের ব্যাপারে কিছু তথ্য নিয়ে নিচ্ছিল। সেই সাংবাদিকটি তথ্যগুলোর উপর রিসার্চ করে জানতে পারে জুসাংয়ের যে ইউনিভার্সিটি ছিল, সে সেখানে গরিব বাচ্চাদের স্কলারশিপ দেওয়ার কথা বললেও সে ধনী মানুষদের থেকে টাকা নিয়ে তাদের ছেলে মেয়েদেরকেই অ্যাডমিশন দিত। আর এমনই কাজের শিকার হয়েছে সেই ইউনিভার্সিটির সামনে আন্দোলন করা মহিলাটির ছেলে। তাই তিনি তার ছেলের আত্মহত্যা করে কোমায় থাকার জন্য ইউনিভার্সিটির সামনে আন্দোলন করেন। এরপর সেই সাংবাদিক একটি শোতে বিভিন্ন বর্ণনা দিয়ে লোকদের বলছিল জুসাং তার ইউনিভার্সিটিতে গরিব বাচ্চাদেরকে স্কলারশিপ দেওয়ার কথা বললেও দেয় না। সে ধনী লোকদের থেকে টাকা নিয়ে তাদের বাচ্চাদেরকেই অ্যাডমিশন দেয়। আর এভাবে একটি ছেলে তার এই কাজের শিকার হয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে এবং বর্তমানে কোমায় রয়েছে। এসব বিষয়গুলো যখন জনগণ জানতে পারে, তখন সবাই জুসাংকে ঘৃণা করতে শুরু করে। এই বিষয়টি জুসাংরাও জানতে পেরে তারাও বেশ চিন্তিত হয়ে যায়, কারণ এটি তার বিরুদ্ধে একটি ভয়ঙ্কর অভিযোগ। এতে তার নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনাও অনেক বেশি। অন্যদিকে আমরা পার্ককে দেখতে পাই, সে দাদিকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে। ডাক্তার বলে ওনার ক্যান্সার আছে, তিনি আর মাত্র 1 বছর বাঁচবে। তবে এই কথা শুনে দাদিমা একদমই চিন্তিত হয় না। পার্ক তখন বলে, এত খারাপ খবর শুনেও আপনি এরকম কিভাবে আছেন? দাদি বলে, সেই ডাক্তার 8 বছর ধরে আমাকে এই একই কথাই বলছে। এরপর কয়েকদিন পর জুসাংয়ের নির্বাচনের প্রচারণার অবস্থা খারাপ দেখে দাদি লুকিয়ে তার সাথে আলাপ হতে যায়। তবে দাদি মুখ লুকিয়ে লিফটে ওঠার সময় সেখানে মিস্টার লিও ছিল। দাদির আচরণ দেখে মিস্টার লিয়ের বেশ অদ্ভুত লাগে। এরপর সে কোনো রকমে জুসাংয়ের কাছে গিয়ে তাকে মিডল ফিঙ্গার দেখিয়ে দেখা করার জন্য ইশারা করে। এরপর দাদিমা বলে, আমি তো বলেছিলাম এই মিথ্যার পথ থেকে সরে আসতে, এখন চারিদিক থেকে তুমি ফেঁসে যাবে। আর এখানে দাদি বলে ফেলে, তুই যে মিথ্যা বলতে পারছিস না, সেটা আমার প্রার্থনার কারণে হয়েছে। এরপর আমরা দেখতে পাই জুসাং ও দাদি মিলে আবার সেই পাহাড়ের ছোট টেম্পলটিতে গিয়ে প্রার্থনা করতে থাকে, যাতে জুসাং আবারও আগের মতো কথা বলতে পারে এবং ঠিক হয়ে যায়। কিন্তু হাজার প্রার্থনা করার পরেও জুসাং কোনোভাবেই ঠিক হচ্ছিল না। তবে বন্ধুরা, লিফটের মধ্যে দাদির হাবভাব দেখে মিস্টার লিয়ের বেশ সন্দেহ লেগেছিল। তাই তিনি এদের দুজনকে ফলো করতে করতে এখানে চলে আসে। আর এখানে তিনি দেখতে পাই জুসাংয়ের দাদি এখনও বেঁচে আছে। এটি দেখে সে পুরো অবাক হয়ে যায়। সে এখান থেকে চলে যায়। আর এখানে প্রার্থনা করতে করতে রাত হয়ে যায়, তবে কোনো কিছুই হয় না। এরপর দাদি সেখান থেকে চলে আসতে থাকে। তবে চলে আসার সময় পার্ক দেখতে পাই দাদি অনেক অসুস্থ হয়ে পড়েছে, তাই সে তাড়াতাড়ি দাদিকে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে জুসাং সেই সাংবাদিকের সাথে কথা বলতে যায় যে তার ব্যাপারে সব কিছু ফাঁস করে দিয়েছিল। সেই সাংবাদিকের কাছ থেকে সে আত্মহত্যা করা কোমায় থাকার ছেলেটির সম্পর্কে জানতে পেরে তার অনেক খারাপ লাগে। এরপর দিন আমরা দেখতে পাই তার দাদিমা বেঁচে থাকার বিষয়টি মিস্টার ডি জানতে পেরে তিনি জুসাংয়ের দল ছেড়ে দেন এবং তার বিরোধী দল নামসাংয়ের দলে যুক্ত হয়ে যান।
কারণ ভুলেও যদি জুসাংয়ের দাদি বেঁচে থাকার খবরটি জনগণ জানতে পারে, সে রাজনীতি থেকে বাদ পড়ে যাবে। আর তার প্রতিদ্বন্দ্বী নামসাংও জেনে যায় যে জুসাংয়ের দাদি বেঁচে আছে। তবে জুসাংয়ের কিছু করারই বা থাকে না। এরপর পার্কের কাছ থেকে তার দাদির আইসিইউতে থাকার খবরটিও পাই। তবে জুসাং পার্ককে জিজ্ঞেস করে, এত কিছুর পরেও তুমি আমার দলের সাথে কেন যুক্ত আছো? তুমিও তো আমাকে ছেড়ে অন্য দলের সাথে যুক্ত হতে পারো। তুমি কি আমাকে আবার পছন্দ করো নাকি? পার্ক বলে, আরে ধুর, আমি কেন আপনাকে পছন্দ করতে যাব? জুসাং বলে, আচ্ছা ঠিক আছে জানি, তবে এভাবে কেন বলছো? পার্ক তখন অতীতের একটি গল্প বলে, যখন আপনি প্রথমবার গরিবদের টাকা মেরে খাওয়া একটি বীমা কোম্পানির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন, তখন আপনাকে দেখে আমার মনে হয়েছিল আমাদের মতো গরিব লোকেরাও কোনো কানেকশন ছাড়াই রাজনীতিতে পাহাড়ের চূড়ায় উঠতে পারে। আপনার থেকে অনুপ্রেরণা পেয়ে আমি আপনার সাথে রাজনীতিতে নেমেছিলাম। আর মনে আছে, আমরা সেই আন্দোলনটিতে সেই বীমা কোম্পানির বিরুদ্ধে জিতেছিলাম। আর এবারও আমাদের দলের সবাই আপনার জন্য জীবন বাজি রেখেছে, তাই আপনি এত সহজে হার মানবেন না। এরপর জুসাং লুকিয়ে তার দাদির সাথে দেখা করতে যায়। তার দাদির অবস্থা অনেক খারাপ। সে এবার তার দাদির কাছে ক্ষমা চায় এবং বলে, আমি সত্যিই এবার সৎ পথে রাজনীতি করে লোকদের উপকার করব। দাদি বুঝতে পারে জুসাং এবার সত্যি কথাই বলছে। তাকে আশ্বাস দিয়ে বলে, এখন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। জুসাং তার দাদির সাথে দেখা করে চলে আসে। এরপর সে কনফারেন্সে গিয়ে তার সব খারাপ কাজের জন্য লোকদের কাছে ক্ষমা চায় এবং তাকে আরেকটি সুযোগ দিতে বলে। এবং এবার সে সত্যিই লোকদের উপকারের বিভিন্ন প্রতিশ্রুতি দেয়। কিন্তু সেখানে কোনো মানুষই ছিল না এবং তার কথা কেউই বিশ্বাস করছিল না। অন্যদিকে আমরা দেখতে পাই তার দাদির অবস্থা এখন অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। তখন দাদি মনে মনে আবারও প্রার্থনা করে জুসাং যেন ঠিক হয়ে যায় এবং সে আবারও আগের মতো স্বাভাবিকভাবে কথা বলতে পারে। আর আমরা সেই পাহাড়ের টেম্পেলে দেখতে পাই দাদির এবারের প্রার্থনা সফল হয়েছে। এরপর জুসাং মিস্টার কিমের কাছে যায়। তবে মিস্টার কিম তার দলের সাথে আর থাকবে না বলে জানায়। মিস্টার কিম বলে, তোমার দাদি বেঁচে থাকার খবরটি লোকজনেরা জানতে পারলে আমি বড়ভাবে ফেঁসে যাব, আর তুমি এমনিতেও রাজনীতি থেকে বাদ পড়বে। জুসাং বলে, আপনি আমার সাথে এমন কেন করছেন? আমি আপনার কথা মতো অনেক কাজ করেছি। তখন সে মিস্টার কিমকে বলে, আমার দাদি সত্যি সত্যি মারা গিয়েছে। সে হঠাৎ মিথ্যা বলতে পারায় চমকে ওঠে। সে বুঝতে পারে সে আগের মতো ঠিক হয়ে গিয়েছে এবং স্বাভাবিকভাবে কথা বলতে পারছে। সে তখন তার স্বামী মানসিকের কাছে গিয়ে এই ব্যাপারটি বলে। তবে মানসিকের কাছ থেকে জানতে পারে দাদি আসলেই সত্যি সত্যি মারা গিয়েছে। এরপর আমরা তার দাদির ফিউনারেল দেখতে পাই। এতে জুসাং বেশ ভেঙে পড়ে। তবে এরপর দেখা যায় তার বিরোধী দলের নেতা নামসাং ও মিস্টার কিমের লোকজনেরা জোর করে তার দাদির ফিউনারেলে ঢুকতে চাইছিল। তারা আসলে জুসাংয়ের বিরুদ্ধে এই প্রমাণটি জনগণের কাছে ফাঁস করে দিতে চাইছিল। এখানে সবাই তার বিরুদ্ধে চলে গেলেও পার্ক এখনও তার হয়ে এদের সবাইকে থামাচ্ছিল। তবে জুসাং এক পর্যায়ে তাদেরকে বলে, আজকের মতো আমার সাথে তোমরা এরকম করিও না, আর আমি পরে মিডিয়ার কাছে গিয়ে আমার দাদির পুরো বিষয়টি স্বীকার করে নেব এবং ইলেকশন থেকেও সরে দাঁড়াবো। তারা যেহেতু জানতো যে জুসাং মিথ্যা কথা বলতে পারে না, তাই তারা তার কথার উপর বিশ্বাস করে। তবে তারা তো আর জানে না যে জুসাং আগের মতো ঠিক হয়ে গিয়েছে। এরা এখন তার কথা শুনে এখান থেকে চলে যায়। তবে জুসাং এদেরকে টাইট দেওয়ার একটি পরিকল্পনা করে। পরিকল্পনা মাফিক পার্ক সেই সাংবাদিকের কাছে চলে যায় যার কাছে সকল রাজনীতিবিদ ও বড় বড় লোকদের অনৈতিক ভিডিও থাকে। পার্ক তাকে টাকা দিয়ে জুসানের সাথে নাচ করা মিস্টার কিম ও নামসাংয়ের সেই ভিডিওটির পেনড্রাইভটি নিয়ে নেয়। এরপর সেটি জুসাংকে দিয়ে দেয়, কারণ বন্ধুরা সেই ভিডিওটি যদি তারা প্রকাশ করতে পারে তার সাথে সাথে তাদেরও মুখোশ খুলে যাবে। তবে জুসাং সেই ইউনিভার্সিটির বাইরে আন্দোলন করা ছেলেটির মায়ের কাছে যায়, যার ছেলে কিনা স্কলারশিপ না পাওয়ার কারণে আত্মহত্যা করে কোমায় রয়েছে। জুসাং তখন মাথা নত করে সেই ছেলেটির মায়ের কাছে ক্ষমা চায়। তবে তখন সেখানে মিস্টার কিমের লোকজনেরা চলে আসে তাকে ধরার জন্য। তারাও জানতে পেরেছিল যে জুসাংয়ের কাছে সেই ভিডিওটির পেনড্রাইভটি রয়েছে। তবে কিছু সময় পর্যন্ত তাদের গাড়ি থেকে নিজেকে বাঁচাতে পারলেও রাস্তার এক পর্যায়ে গিয়ে সে ফেঁসে যায়। তখন সেই পেনড্রাইভটি সে তার হেয়ার ব্যান্ডের মধ্যে লুকিয়ে ফেলে। এরপর সবাই তাকে ঘিরে ফেলেছিল। তবে সে তার হাজব্যান্ড ও পার্ককে আগেই কল করে জানিয়ে দিয়েছিল। এখানে আমরা দেখতে পাই তারা দুইজন এসে এখানে হিরোর মতো সবাইকে মেরে কুপকাত করে দিচ্ছে। তবে একসময় জুসাংকে তারা ধরে ফেলে, কিন্তু মানসিক ও পার্ক এসে তাকে ছাড়িয়ে নেয়। পার্ক ও মানসিক তারা এদেরকে সামলে নেবে বলে জানায় এবং জুসাংকে এখান থেকে চলে যেতে বলে।
জুসাং তাদের থেকে পালিয়ে একটি ট্যাক্সি করে সোজা চলে যায় তার তথ্য ফাঁস করা সেই সাংবাদিকের কাছে এবং তাকে সেই পেনড্রাইভটি দিয়ে দেয়। সেই সাংবাদিক এই ভিডিও পেয়ে ব্যাপক উত্তেজিত হয়ে যায়। এরপর দিন সে তার সব খারাপ কাজের দায় স্বীকার করে নিতে এবং জনগণদের কাছে ক্ষমা চাইতে একটি কনফারেন্স ডাকে। তবে সেখানে মাত্র কয়েকজন সাংবাদিক এসেছিল। এরপর কথা বলতে বলতে যখন সে তার খারাপ কাজগুলোর দায় স্বীকার করে নেবে, তখন দেখা যায় হঠাৎ করে অনেক সাংবাদিক তার কাছে চলে আসে এবং তাকে ঘিরে ধরে। এখন আমরা দেখতে পারি সেই সাংবাদিক যার কাছে সব বড় রাজনীতিবিদদের অনৈতিক ভিডিও থাকে, ওই দিন সে পার্কে পেনড্রাইভ দেওয়ার সময় ভুল করে অন্য একটি পেনড্রাইভ দিয়ে দিয়েছিল, যেখানে জুসাংয়ের বিরোধী পার্টি নামসাং ও মিস্টার কিমের অনৈতিক ভিডিও ছিল। আর সেগুলি ওই সাংবাদিক যাকে জুসাং পেনড্রাইভ দিয়ে এসেছিল সে ফাঁস করে দিয়েছে। এখন এইসব ব্যাপারগুলি সব নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়েছে এবং তাদের অনৈতিক কাজসাজের ব্যাপারে সবাই জেনে গিয়েছে। মিস্টার কিমকে তো জনগণ দৌড়ানো দিচ্ছিল এবং সেই নামসাংকে ইলেকশন থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা বুঝতে পারছেন, এতে জুসাংয়ের কিছু হয়নি, উল্টো তার প্রতিদ্বন্দ্বীরাই ফেঁসে গিয়েছে। এরপর আমরা কিছু সময় পরের দৃশ্য দেখতে পাই, জুসাং তার দাদির গ্র্যাভিয়ার্ডে গিয়ে তাকে সম্মান জানাচ্ছে। সে মনে মনে প্রতিজ্ঞা করে সে তার দাদির মতোই সৎ রাজনীতিবিদ হবে। তবে নির্বাচনে ভোটে সে তার অন্য আরেক প্রতিদ্বন্দ্বী যার নাম সিনজু ছিল, তার কাছ থেকে 8টি ভোটের ব্যবধানে জুসাং হেরে গিয়েছে। তবে জুসাং সত্যি এখন স্বাভাবিক মানুষদের মতোই ছোট একটি বাসায় থাকে, ঠিক যেমনটা তার দাদি চাইতো। কিন্তু মানসিক ও তার ছেলে ইয়ন এখনও পাল্টায়নি, তারা এখনও জুসাংয়ের টাকায় চলতো। এরকম একদিন তারা বাবা ছেলে যখন জুসাংয়ের কাছ থেকে টাকা চায়, তখন সে তাদেরকে আচ্ছা মতো ঝাড়ি দেয়। এরপর দেখতে দেখতে আবারও আগামী নির্বাচনের সময় চলে আসে। সে এবার নির্বাচনে আবারও অংশ নেয়ার সিদ্ধান্ত নেয় এবং যদি সে এবার জিতে, তাহলে সে সত্যি এবার জনগণের কল্যাণের জন্য কাজ করবে। আর আমরা এখানে দেখতে পাই তার সাথে এখনও তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে পার্ক সততার সাথে কাজ করছে। আর তার এখনকার সৎ ব্যবহার নিয়ে সে লোকজনদের কাছে বেশ জনপ্রিয়। এরপর সে এবারের নির্বাচনে নামার বিষয়ে টকশোতে কথা বলতে বসে। অন্যদিকে আমরা দেখতে পাই এই দুই বাবা ছেলে প্রার্থনা করছে যেন এবারের নির্বাচনে জুসাং জিতে যায় এবং আগের বারের মতো কোনো ভুল যেন না হয়, কারণ জুসাং নির্বাচনে না জিতলে এই দুই অপদার্থের কাছে কোনো টাকাই থাকবে না। তাদের এই প্রার্থনা শেষ হতে না হতেই আমরা দেখতে পাই আকাশে আবারও বজ্রপাত হয়েছে। এর মানে তাদের প্রার্থনা সফল হয়েছে। আর তখনই টকশোতে জুসাং বলে, আমি এবারের নির্বাচনের মেয়রের প্রার্থী জুসাং। আর বন্ধুরা, যদি এবারের ইলেকশনে সে জিতে যায়, তাহলে সে সত্যি লোকদের উপকার ও কল্যাণের জন্য কাজ করবে।